আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। গত এক সপ্তাহ ধরে অনফিল্ডের পর্দায় আমরা কেপ ভার্দেকে নিয়ে বিশ্লেষণ করছিলাম। আমাদের প্রথম ভিডিওটা ছিল কেপ ভার্দের সঙ্গে গোল বের করাটা আসলে খুব বেশি সহজ না। থাম্বনেল শিরোনাম সেটা আপনারা দেখতে পেলেন। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী আপনাদেরকে দেখালাম এবং লিওনেল মেসির যে আসলে গোল বের করতে হবে সেটা নিয়েও আমরা লাস্ট দুদিন ধরেও অ্যানালাইসিস করছিলাম, কারণ কেপ ভার্দে বেশ ফ্রাস্ট্রেটিং ফুটবল খেলে। আপনারা সেই থাম্বনেল শিরোনামগুলো দেখেছেন এবং সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের ফুটবল সমর্থকদের না একটা টাইপ আছে। সেই টাইপটা হচ্ছে নিজের দলের প্রতিপক্ষের ব্যাপারে তাদের সবলতা দুর্বলতা নিয়ে যদি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে তারা আবার মনে করে তাদের দলকে আমি হয়তো বা ছোটো করছি। তারা বিশ্লেষণ কিংবা অ্যানালিসিসের মানে আসলে বুঝে না। আমি আসলে পজিটিভ ফিডব্যাক খুব বেশি পাইনি, নেগেটিভ ফিডব্যাকটাই বেশি পেয়েছি যে কেপ ভার্দেকে বিশ্ব চ্যাম্পিয়ন টিম নাকি আর্জেন্টিনার সঙ্গে পেরে যাবে। বাট দ্য ওয়ে কেপ ভার্দে প্লেড এবং আমরা যে অ্যানালাইসিসটা আসলে করেছিলাম কেপ ভার্দের এতগুলো ম্যাচ বিশ্লেষণ করে, আজকে আমার কাছে মনে হয় যে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন বা দেখেছেন তারা খুব ভালো মতোই বলতে পারবেন। দুজন প্লেয়ারের কথা বলবো। ভজিনিয়া, তিনি 8টা সেভ করেছেন সর্বমোট। এই 8টা সেভের মধ্যে 4টা সেভ তিনি করেছেন মূলত 70 মিনিটের পরে। হ্যাটস অফ টু ভজিনিয়া। এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, ডেফিনেটলি এই ম্যাচের সেরা খেলোয়াড় ভজিনিয়া। আরেকজন হচ্ছে লিওনেল মেসি। ম্যান 120 মিনিট খেললেন 39 বছর বয়সে এবং সত্যি কথা বলতে ইম্প্যাক্ট এই ম্যাচে যদি কেউ ক্রিয়েট করে থাকে সেটা লিওনেল মেসি করেছেন। এটা মেসিরই ম্যাচ ছিল সত্যি কথা বলতে, এবং মেসি আর্জেন্টিনাকে আসলে বাঁচিয়ে দিয়েছেন। আমি একদম শুরু থেকে যদি শুরু করতে চাই, যে এই ম্যাচটাতে আমি যেমন আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তারা খুব ন্যারো খুব লো ব্লকে খেলে কেপ ভার্দে। এই ম্যাচটাতেও কেপ ভার্দে কিন্তু মূলত শুরু করেছিল একেবারে 4-2-3-1 অথবা কখনো কখনো 4-5-1, এইরকম একটা ফরমেশনও তারা শুরু করেছিল, এইরকম একটা লো ব্লকের, এবং সবাই খুব কাছাকাছি 10-20 মিটারের মধ্যে এর মধ্যে বিরাজ করছিল। এবং ট্রানজিশনে যখন কেপ ভার্দে উঠছিল, আজকে এটা আমার সবচাইতে বেশি অবাক লেগেছে, ট্রানজিশনে যখন তারা উঠছিল সেটা অনেকাংশে 3-1-6 হয়ে যাচ্ছিল। বাট আর্জেন্টিনার ক্ষেত্রে একটা খুব অবাক করা বিষয় যে আর্জেন্টিনা ট্রানজিশনে তারা অ্যাটাক ওই রকম ভালোভাবে করতে পারছিল না। দ্বিতীয়ত কাউন্টার প্রেসিং আর্জেন্টিনা অনেক বেশি মাত্রায় দুর্বল ছিল। তারা প্রথম গোলটা এই কারণেই খেয়েছে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আর্জেন্টিনা রাইট সাইডটাতে ওভারলোড করার চেষ্টা করছিল এবং সেই জায়গাটাতে মলিনা ছিলেন, রদ্রিগো দি পল ছিলেন, লিওনেল মেসিও সেই জায়গা থেকে নিচে নেমে এসে, অনেক নিচে নেমে এসে কিন্তু লিওনেল মেসি সেখানে চেষ্টা করেছিলেন। বাট একেবারে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে তাদের ওই লো ব্লকটাকে কেউই ভাঙতে পারছিলেন না। মানে মাঝখান থেকে আর্জেন্টিনার ডাইনামিক পাসিং আজকে শুরুর দিকে ছিল না, বাট ডান দিক থেকে যেটা মেসি, ডিপল এবং মলিনা, তারা তিনজন মিলে চেষ্টা করছিলেন ওই জায়গাটাতে একটা ওভারলোড ক্রিয়েট করার জন্য। তবে প্রবলেমের জায়গা যেটা ছিল আর্জেন্টিনার, যেটা আমরা ম্যাচের আগেও প্রি ম্যাচ বিশ্লেষণে বলেছিলাম, যে দুই ফুল ব্যাকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দুই ফুল ব্যাকের কাছ থেকে ওই টেম্পো রানটা আমরা আসলে দেখতে পাই নাই, যে রানটা খুব প্রয়োজন ছিল। মানে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি নিডেড রানার, তাদের আসলে রানার প্রয়োজন ছিল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আর্জেন্টিনার ফাইনাল থার্ডে রানিংটা হচ্ছিল না, এবং দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে হাইড্রেশন ব্রেকের পর সে রানিংয়ের দায়িত্বটা নিলেন লিওনেল মেসি। মানে 39 বছর বয়সেও হিজ গ্রেটেস্ট অফ অল টাইম। এই কারণেই বোধহয় হি ইজ গ্রেটেস্ট অফ অল টাইম, বিকজ অফ হিজ কনসিস্টেন্সি। যে এই 39 বছর বয়সেও আর্জেন্টিনার ওই সময় দরকার ছিল একজন রানার, রানিংয়ের দায়িত্বটা তিনি নিয়েছেন। আপনি প্রথমত যে বিষয়টা খেয়াল করে দেখবেন, দ্য অ্যান্টিসিপেশন অফ লিওনেল মেসি। বলটা ছাড়ার আগে কিন্তু লিওনেল মেসি অফসাইড পজিশনে ছিলেন, বলটা ছাড়ার আগে। বাট এই অফসাইড পজিশনে থাকাটাও তার একটা ট্রিকের জায়গা। ট্রিকের জায়গাটা এরকম যে আলটিমেটলি ডিফেন্ডার যারা ছিলেন তারা কিন্তু তাকে মার্কটা করতে পারেননি। বাট যেই মুহূর্তে বলটা ছাড়বেন, লিওনেল মেসি কেম ইনটু দ্য অনসাইড জোন। এটা যাদের হয়তো বা সন্দেহ জাগবে যে মেসি এখানে অফসাইড ছিলেন না, মেসি বলটা ছাড়ার আগে অফসাইড জোনে ছিলেন, যেখানে আসলে তাকে ওইরকমভাবে মার্ক করতে পারেনি। বাট বলটা ছাড়ার সময় মেসি ওয়াজ ইন দ্য অনসাইড জোন, এবং দ্য ওয়ে হি রিসিভড দ্য বল উইথ ওয়ান টাচ লেফট ফুটে, সেই ফুট দিয়ে গোলটা করেছেন। দ্যাট অ্যাকচুয়ালি রিমাইন্ডেড মি অফ হিজ অ্যানাদার গোল অফ 2018, 2018 সালে তার আরেকটা গোলের কথা মনে করে দিয়েছিল, এবং ইট ওয়াজ টু গুড। এই গোলটা চমৎকার একটা গোল ছিল। মেসি তো গোল আরও পাচ্ছিলেন, যেই ফ্রি কিকটা ভজিনিয়া সেভ করেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন।
ঠিকমতো হয়তো বা রেডিও হতে পারেন নাই। ভজিনা যে পোস্টে দাঁড়িয়েছিলেন, নিয়ার পোস্টে দাঁড়ানো ছিলেন, সেইখান থেকে যেইভাবে গিয়ে তিনি ফার পোস্টে বলটাকে সেভ করেছেন, ইট ওয়াজ আনবিলিভেবল। 1-1 আরেকটা সেভ করেছেন। আপনি জাস্ট পজিশনিংটা খেয়াল করবেন যে হি ওয়াজ স্ট্যান্ডিং স্টিল, পজিশনটা কোনো নড়চড় নাই, কনফিউশনে পড়ার কোনো জায়গা নাই। হি ওয়াজ ট্রুলি অ্যামেজিং ভজিনা। ইভেন আপনি যদি চিন্তা করেন 70 মিনিটের পর থেকে যতগুলো সেভ করেছেন, ট্রুলি ইন্সপিরেশনাল। যে গোলটা আর্জেন্টিনা প্রথমে খেয়েছে, এই জায়গাটা যদি আমি বলি, খুব সম্ভবত এটা এনজো ফার্নান্দেজ ছিলেন, আই এম নট শিওর। ওই জায়গাটায় এনজো ফার্নান্দেজের আসলে চার্জে যাওয়ার কথা। রাইট ব্যাক মানে ওই পজিশনটা তো একদম ফাঁকাই ছিল, যে জায়গাটাতে কিকটা হয়েছে। এবং এমি মার্টিনেজের ইনিশিয়াল পজিশনিংটাও আমার কাছে মনে হয় যে ঠিক ছিল না। এমি মার্টিনেজের ইনিশিয়াল পজিশনিংটাও খুব সম্ভবত এমি মার্টিনেজের মতো ওই লেভেলের একজন গোলকিপার, তিনি দাঁড়িয়েছিলেন আসলে ওই পাশের পোস্টটাতে, মানে যেটা আমি বলছিলাম যে লেফট ব্যাকের কাছাকাছি পোস্টের ওই জায়গাটাতে ছিলেন না। সো যেভাবে শটটা নিয়েছেন, এই শটটা আসলে কিছু করার ছিল না, সেটা ডিফেন্ডারেরও ছিল না, ইভেন এমি মার্টিনেজের জন্য আসলে সেই জায়গাটায় ছিল না। তবে আমার কাছে মনে হয় যে এনজো ফার্নান্দেজ ওই জায়গাটায় ডিফেন্সিভ রানের জায়গাটা ডেফিনেটলি মিস করে গেছেন। এবং সত্যি কথা বলতে আর্জেন্টিনার, আমি যদি ওই জায়গায় ট্রানজিশনাল প্রেসিংয়ের কথা বলি, কিংবা আমি যদি বলি যে কাউন্টার প্রেসিংয়ের জায়গাটায় আর্জেন্টিনা আজকে খুব একটা ভালো ছিল না, যে কারণে প্রথম গোলটা কনসিড করতে হয়েছে। সেকেন্ড গোলটা, তার আগে তো বলতে হবে ডেফিনেটলি এর আগে লিসান্দ্রো মার্টিনেজ যে অ্যাসিস্টটা করেছেন, মানে যে বলটা বাড়িয়েছেন, ওই বলটা বাড়ানোর ক্ষেত্রে এটা আমাকে আসলে প্রথম আলজেরিয়ার সঙ্গে ম্যাচটার কথা মনে করে দিয়েছে যে আর্জেন্টিনার এই টিমটার এই ক্যাপাসিটির জায়গাটা আছে, যে মানে থ্রু দ্য গেট এটা তো আসলে ওপর দিয়ে মেরেছেন লিসান্দ্রো মার্টিনেজ। আলজেরিয়ার সঙ্গে ম্যাচে দ্বিপল পাসটা দিয়েছিলেন, কিন্তু থ্রু দ্য গেট, সবার মাঝখান দিয়ে একটা পাস বের করে দিয়েছিলেন মেসিকে। সো এই ক্যাপাবিলিটি আর্জেন্টিনার এই টিমটার আছে, যেটা একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা। সেকেন্ড গোলটা লিসান্দ্রো মার্টিনেজ দিয়েছেন, এবং ইট ওয়াজ রিয়েলি আমার কাছে মনে হয় যে বেশ ভালো ফিনিশিং একটা তিনি করেছেন। আর লাস্টের যে গোলটা, যেটার জন্য আর্জেন্টিনা আসলে বেঁচে গেছে, সেই গোলটা তো লিওনেল মেসির কাছ থেকে বলটা এসেছিল, এবং পরবর্তী সময় সেটা ওন গোল বলে বিবেচিত হয়েছে, মানে সেটাকে আসলে ওন গোল দেওয়া হয়েছে। হোয়াট এভার, সেটা ব্যাড লাক। তবে সেকেন্ড গোল যেটা কেপ ভার্দে দিয়েছে, আমি সত্যি কথা বলতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড বেকহাম বা স্টিভেন জেরার্ডদের সময় আমার শৈশব কেটেছে, এবং ওই কার্লিং আমার মনে আছে এভারটনের হয়ে ওয়েন রুনির কাছ থেকে আমি ওই ফোর্সে ওই কার্লিং আসলে দেখেছিলাম। আর ডেভিড বেকহাম তো ওই কার্লিংয়ে আসলে বল মারতেন, ইট ওয়াজ অ্যামেজিং। এবং ওই গোলটা হওয়ার পর আমি তখন বলছিলাম যে এই গেম যদি কেপ ভার্দে আসলে মানে না জিতে, সেটা ফুটবলের সঙ্গে ইনজাস্টিস হয় কিনা। ডেফিনেটলি আমি জানি যে আর্জেন্টিনার অনেক সমর্থক আছেন, বাংলাদেশের আর্জেন্টিনার প্রতি আবেগের অনেক জায়গা আছে, বাট ফিফা র্যাঙ্কিংয়ের এত নিচের একটা দল প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে, এরকম একটা ম্যাচ তারা খেলেছে। আনবিলিভেবল। এই ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ, একদম পুরোপুরি আর্জেন্টিনার দুর্বলতার জায়গাগুলো প্রকাশিত হয়েছে, আর্জেন্টিনাকে ঘাম জড়িয়ে দিয়েছে। হ্যাটস অফ টু লিওনেল মেসি। 120 মিনিটটা আমার মনে হয় যে মেসি ওয়াজ দ্য ইম্প্যাক্ট এই ম্যাচটাতে, মেসি ওয়াজ দ্য সেভিয়ার ফর আর্জেন্টিনা। আর অন্যদিকে ভজিনিয়া, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, মাই ম্যান অফ দ্য ম্যাচ ইজ ভজিনিয়া। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।